মানব শিশু মানুষ করে মোদের বিদ্যালয়। এতক্ষণ অনেকে তাদের স্কুলগুলো নিয়ে বলে গেলেন, কিন্তু আমার ক্ষেত্রে ঘটনা বা প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন। কারণ যে বয়সটা আপনারা মা বাবাদের সাথে ঘুরে বেরিয়েছেন, ফ্রেন্ডদের সাথে টম এন্ড জেরি দেখে বেরিয়েছেন, সেই বয়সটাতে আমার মা বাবা আমাকে হোস্টেলে দিয়ে এসেছিলেন। ব্যাক টু ব্যাক 2005-এ ফিরে যাচ্ছি, আমি শাহরিয়ার প্রান্ত ঢাকা ইউনিভার্সিটিতে আছি। আমার স্কুল লাইফটা ছিল একটু অন্যরকম, কারণ প্রথমত ক্লাস 3 থেকে ক্লাস 12 10টা বছর আমি হোস্টেলে ছিলাম। আর হোস্টেল লাইফটা যে কী সেটা ওখানে না থাকলে কখনোই বোঝার মতো কথা না। আমার ক্যাম্পাসটা ছিল ঢাকার অন্যতম একটি সেরা কলেজ, 50 একরের ক্যাম্পাস। তো আমাদের হোস্টেল লাইফের দিনগুলো ছিল একটু বেশি অসাধারণ। আমরা বন্ধুরা মিলে স্বপ্ন দেখেছি নতুন দিনের। রাতের বেলা আমরা হোস্টেলের বাগানে বসে আকাশ দেখতাম, আকাশে তারা গুনতাম আর চিন্তা করতাম যে একদিন আমরাও অনেক বড় হব, আমাদের স্বপ্নগুলো আমাদের থেকে অনেক বেশি বড় হবে। তো সেখান থেকেই মূলত বুক পকেটে জোনাক, মানে একটি আশার আলো আমরা পেয়েছিলাম ভালো কিছু করার, নতুনভাবে নিজেকে শুরু করার। তার পরবর্তী সময়ে আমরা অ্যাডমিশন টেস্ট দিলাম এবং আল্লাহর রহমতে আমরা সেই আমার ছোটোবেলা অনেক বন্ধুরা এখনও একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে আছি। তো স্কুলে যে কথাগুলো বলতে হয় সেটি হচ্ছে কি, রেসিডেন্সিয়াল কলেজের নামটি বলেই ফেললাম। আমার কলেজটা একটু অন্যরকম ছিল, যেখানে পড়াশোনার থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটু বেশি গুরুত্ব দেওয়া হতো। সেই দিক থেকে আমরা চিন্তা করতাম যে কোনো একটি বাইরের কম্পিটিশন হোক, সেটা সায়েন্স ফেয়ার হোক, সেটা নতুন করে কোনো একটা প্রোগ্রাম হোক, সেটা কোনো ডিবেট ফেস্টিভ্যাল, সেখানে আমরা যাওয়ার ট্রাই করতাম, যার উদ্দেশ্য ছিল একটি, এই প্রাচীর ঘেরা সীমানাটা থেকে একটু বের হওয়া, একটু বাইরের দুনিয়াটা একটু দেখা। আমাদের জীবনটা অনেকটা বন্দী ছিল, কিন্তু এখন মনে হয় আমাদের সেই বন্দী জীবনটাই লাইফের সব থেকে বেস্ট একটা টাইম ছিল। আমরা বন্ধুরা মিলে নতুন দিনের স্বপ্ন দেখেছি একসাথে। এমনও হয়েছে রাতের বেলা আমরা বন্ধুরা মিলে, আমাদের একটি রাতের বেলা নাইট ক্লাস হতো, নাইট ক্লাস শেষে আমরা লাইন ধরে হোস্টেলে যেতাম। রাতের বেলা বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই হলের মধ্যে, তখন আমরা ভূতের গল্প করতাম। সেগুলো ছিল একটু অন্যরকম অনুভূতি, আসলে কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। বড় হয়েছি অনেক দেখতে দেখতে, বাট এখনও সেই স্মৃতিগুলো মনে করে নস্টালজিক হয়ে পড়ি। রেসিডেন্সিয়াল যে আর কি আমার উল্লেখযোগ্য মেমোরির মধ্যে ছিল সকালবেলা মর্নিং পিটি ফাঁকি দেওয়া। যদিও আমি এখন অনেকটা চিকন হয়ে গিয়েছি, বাট সেই সময়টা আমি একটু স্থূলকায় ছিলাম। তো সকালবেলা মর্নিং পিটি যে 6টার সময় ঘুম থেকে উঠে আপনাদের কাউরই দৌড়াতে ইচ্ছে করবে না। কেন করবে না? কারণ আপনি রাতে বন্ধুদের সাথে আড্ডা মেরে ঘুমান রাত 3টার সময়, তো আপনি কীভাবে 6টার সময় উঠবেন? আমার যে কাজটি হতো, ম্যাক্সিমাম টাইমে আমি নতুন নতুন প্ল্যান বের করতাম যে কীভাবে মর্নিং পিটি ফাঁকি দেওয়া যায়। কোনো দিন টয়লেটের দরজার পিছনে, কোনো দিন বিছানার নিচে, কোনো দিন ছাদে ওঠার সিঁড়ির মধ্যে আমি বসে থাকতাম সেই মর্নিং পিটিগুলোকে ফাঁকি দেওয়ার জন্য। এবং একদিন সমস্যাটা এমন হলো যে পুরো কলেজের 5টি হল ছিল, সবগুলো হল থেকে সব ছেলে মর্নিং পিটিতে নেমেছে। প্রিন্সিপাল স্যারও এসেছিলেন মর্নিং পিটিতে, এবং একটা পর্যায়ে কাউন্ট করা হলো সবাই এসেছে কিনা, এবং সব শেষে দেখা গেল শুধুমাত্র আমি একমাত্র ছেলে যে মর্নিং পিটিতে নামিনি। তো আমাদের পিটি যে টিচার ছিলেন, তিনি আমাদের হলের যে দায়িত্বে ছিলেন, আমাদের হাউস মাস্টার টিচার, তাকে ফোন করে বললেন, স্যার আপনার হলের শাহরিয়ার প্রান্ত ছেলেটি আসেনি। তো যা হবার তাই হলো, সকালবেলা আমাকে ডাকলেন হাউস মাস্টার স্যার, বললেন যে আসলে শাহরিয়ার প্রান্ত তোমার কী হলো যে তুমি মর্নিং পিটিতে নামলে না? সত্যি বলতে ফাঁকি তো মেরেছি অনেক, কিন্তু চোরের 10 দিন গার্হস্থ্যের একদিন, সেই একদিনই কি ধরাটা খেয়ে গেলাম। আমি আসলে এখন কি করব, কিচ্ছু তো করার নেই, আবার বেশি কিছু হয়ে গেলে কলেজ থেকে গার্ডিয়ানও টাকাতে পারে। তো বললাম যে স্যার আসলে রাতের বেলা বাবুর্চির রান্না খারাপ ছিল, যে কারণে স্যার পেটটা খারাপ ছিল। পরবর্তীতে আমি একটু স্যারের প্রিয় মানুষ ছিলাম, তো স্যার আমাকে অনেক লাইক করতেন। তো স্যার পরে আমাদের বাবুর্চিকে ডেকে ইচ্ছা মতো জানলেন। বাবুর্চির নাম ছিল রশিদ বাবুর্চি, আমার এখনও মনে আছে। বাবুর্চিকে ছেলে একদম ডাইরেক্ট বললেন যে রশিদ তুমি কি রান্না করতে পারো না? তুমি এগুলো কি রান্না করছো? ছেলেদের মর্নিং পিটের সময় পেট খারাপ হয়। এই ছিল অবস্থা। আমার আরেকটি স্মৃতি এখনও মনে পড়ে, আমি তো তখন মোটা ছিলাম। আমাদের একটি স্যার ছিলেন প্রশান্ত চক্রবর্তী স্যার, আমাদেরকে ম্যাথ পড়াতেন। স্যার শুধু আমাকে মাঝে মাঝে বলতেন, শাহরিয়ার প্রান্ত তুমি কি মর্নিং পিটি করো না? আমি বললাম কেন স্যার, কি দেখে মনে হচ্ছে? উনি বললেন না, তোমার মধ্যাঙ্গ তো স্ফীত হয়ে যাচ্ছে, তাই দেখে মনে করলাম যে তুমি মর্নিং পিটি করো না। আসলে সত্যি বলতে আমার লাইফে 10টি বছর ছিল সেই 50 একরের ক্যাম্পাসে। আমরা বন্ধুরা মিলে স্বপ্ন দেখেছি একসাথে, রাতের বেলা নতুন নতুন স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্ন ভেঙে গিয়েছে, জীবনকে উপভোগ করেছি আমরা একটি নতুনভাবে। রাতের বেলা কোনো একটি বন্ধু অসুস্থ হয়ে গিয়েছে বা যার জ্বর এসেছে, সেই সময়টাতে আমরা সব বন্ধুরা মিলে ট্রাই করতাম যার জ্বরটাকে কীভাবে ভালো করা যায়। কোনো একটি বন্ধু পরীক্ষাতে ফেল করতে পারে এমন একটি অবস্থা, আমরা সেই বন্ধুটির জন্য নিজেরা না পড়ে ওর জন্য ইম্পর্টেন্ট সাজেশনগুলো বের করতাম যে কোনটি পড়লে ও পাস করতে পারে। ইভেন এমনও হয়েছে, আমার একটি পরীক্ষার কথা মনে পড়ে যে পরীক্ষার সিট প্ল্যান হয়েছে, তো আমার পিছনে আমার একটি ক্লোজ ফ্রেন্ডের সিট ছিল, এবং আর কি আমার পিছনে তার কলেজ নাম্বার ছিল, কিন্তু তার সিটটি পিছনে না দিয়ে অন্য একটি রোয়ের ফার্স্টে দিয়ে দেওয়া হয়েছিল। তো আমি যে কাজটা করলাম, যেহেতু কিছু পড়েনি ফেল করবে, তো যে কাজটি করেছিলাম যে ওর একার জন্য পুরো ক্লাসের সিট প্ল্যান চেঞ্জ করে ফেলেছিলাম। পাশের রোটি থেকে একটি প্রথম বেঞ্চটি ক্লাস থেকে বের করে দিলাম, আর আমার পিছনে আর কলেজ নাম্বারটি লিখে দিয়েছিলাম। এখনও সেই স্মৃতিটি মনে পড়লে এখনও ভালো লাগে। এবং সব থেকে বড় কথা, আমাদের কাছে আসলে যেহেতু আমরা এটা সম্পূর্ণ আর কি রেসিডেন্ট কলেজ, আমাদের একটি আফসোস ছিল যে যে মুহূর্তে আমাদের ফ্রেন্ড সার্কেলরা যারা বাইরে পড়ে সুন্দর মতো প্রেম করছে বা
জীবনকে উপভোগ করছে, আমাদের এরকম একটি আফসোস ছিল সবসময়। সেই সময়গুলোতে আমরা আসলে সেই অভাবগুলো আমরা মোচন করতাম আমাদের রেসিডেন্সিয়ালের টিচারগুলোর কাছে প্রাইভেট পড়ে, কারণ সেখানে একটু কো কারিকুলারের পড়ার অবস্থা তো আমরা একটু বুঝতে পারতাম। সেখানে মেয়েরা আসতো, আমরা তাদের সাথে প্রাইভেট পড়তাম এবং মজা করতাম। অন্যভাবে নেবেন না। আমরা আসলে আর সব থেকে বড় কথা যে জীবনটা আসলে কি, জীবনে আসলে কি করা প্রয়োজন, জীবনে চলতে গেলে বিভিন্ন বাধা আসলে আপনি কিভাবে সেগুলোর সম্মুখীন হবেন, সব আমি শিখেছি আমার প্রাণের কলেজ থেকে। সবশেষে একটি কথাই বলতে চাই, বর্তমানে যে আশার আলোটি জ্বলছে বুক পকেটে যে জোনাক, সেই জোনাকের আলোটা জ্বলেছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে, সেই 50 একর ক্যাম্পাস থেকে, এখনও সেই আলোটি জ্বলছে। তো একটি কথাই বলতে চাই যে রেসিডেন্সিয়ালের এই গল্পগুলো যেন অন্তত আকাশ ছোঁয়ার দিনগুলোতে এই গল্পগুলোই অনুপ্রেরণা হয়ে থাকুক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।